ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়া। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে প্যারিসে আমাদের সেকেন্ড ডে, মানে দ্বিতীয় দিনের সকাল। দেখতেই পাচ্ছেন সকাল সকাল রেডি হয়ে গেছি, কিন্তু ওয়েদারটা একটু মেঘলা আছে, তাই জন্য মনটাও খারাপ। যাই হোক, কিছু করার নেই, বৃষ্টি হয়তো হবে না, সেরকম ফোরকাস্ট নেই। এবার দেখা যাক কি হয়। আর আজকে আমরা প্রথমেই এখন যাব বিখ্যাত মোনালিসাকে দেখতে। হ্যাঁ, লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা। এখন তার প্রথমেই আমরা ওই লুভরে মিউজিয়াম যাব, তারপর দেখা যাক কি করা যায়। আর আজকে বিকালবেলা আমাদের টিকিট কাটা আছে, আমরা আইফেল টাওয়ারের ওপরে উঠবো। আপাতত মোনালিসাকে দেখে আসি। ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। এখন ওই সকাল 9টার মতো বাজে, দুজনেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমাদের 10টার সময় টিকিট কাটা আছে লুভরেতে ঢোকার। আর একটা সুবিধে, আমরা যে বিএনবিতে আছি সেখান থেকে মেট্রো স্টেশন মাত্র ওই 2 থেকে 3 মিনিটের হাঁটা পথ। আর একটা মেট্রো করেই আধ ঘন্টার মধ্যে আমরা লুভরেতে পৌঁছে যাব। এই জায়গাটা থেকে মেট্রো অ্যাক্সেস করা ভীষণ সুবিধা। হ্যালো, গুড মর্নিং। আমরা বেরিয়ে পড়েছি আজকে প্রথমে উদ্দেশ্য সেই বিখ্যাত লিওনার্দো দা ভিঞ্চির মাস্টারপিস মোনালিসা, যার জন্যে পৃথিবীর সব প্রান্ত থেকে লোক আসে। শুধু বইতে পড়েছি, আজকে সেই চোখের সামনে দেখবো। এবং লুভরে হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট মিউজিয়াম, আর্ট মিউজিয়াম এবং মোস্ট ভিজিটেড মিউজিয়াম বলতে পারো। তো দেখা যাক কতটা কি করা যায়। মোটামুটি যা শুনলাম মোটামুটি 3-4 ঘন্টা লেগে যাবে দেখতে। তো এই এখন সকাল 8:30 বাজে, আমরা এখান থেকে মেট্রো ধরবো। আধ ঘন্টা লাগবে, হ্যাঁ আধ ঘন্টা লাগবে। তারপরে ওখানে আমার পৌঁছে যাবো মিউজিয়াম দি লুভরে। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। টাটা। দ্য লুভরে মিউজিয়াম ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত একটি ন্যাশনাল আর্ট এবং হিস্টোরিক মিউজিয়াম। এবং এটা শুধুমাত্র ফ্রান্স বলে নয়, এটা ওয়ার্ল্ডের সবথেকে বড় মিউজিয়াম এবং অবশ্যই মোস্ট ভিজিটেড মিউজিয়াম। প্রতি বছর প্রায় 8.9 মিলিয়ন মানুষ এই মিউজিয়াম আসেন দেখতে। এই মিউজিয়াম 1793 সালের 10 আগস্ট প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল। অ্যান্ড অ্যাকর্ডিং টু 2019 প্রায় 62 লক্ষ মাস্টারপিস এখানে সংরক্ষণ করা আছে। তার মধ্যে মাত্র 35,000 ডিসপ্লে করা আছে আমাদের মতো সাধারণ ভিজিটর্সদের জন্য। চলুন ঘুরে দেখি এই বিশ্ববিখ্যাত লুভরে মিউজিয়াম আর তার সাথে লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসাকে। এই যে মিউজিয়ামটার একদম গেটের কাছে আমরা দাঁড়িয়ে আছি, যেটা বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই ভেতরে কি আছে। বাইরে থেকে দেখে মনে হবে একটা তো সাধারণ প্রিজম, তার মধ্যে ওয়ার্ল্ডের সব থেকে বড় মিউজিয়াম কিভাবে থাকতে পারে। ভেতরে না ঢুকলে হয়তো বুঝতে পারতাম না ভেতরে কি অপেক্ষা করে আছে আমাদের জন্য। দেখুন ওই গেটটা দিয়ে ঢুকে এত বড় এসকালেটার, যেখান দিয়ে আমরা একেবারে গ্রাউন্ড ফ্লোরে নামছি। ওখান থেকেই আমাদের ঘোরা শুরু হবে। আর তার আগে মানে গেট দিয়ে ঢোকার সময় আমাদের টিকিটটা স্ক্যান হলো এবং ব্যাগে যা কিছু আছে সমস্ত কিছুই কিন্তু এখানে স্ক্যান হলো। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু বাইরের জল অ্যালাউ করছে না, তাই আপনারা সঙ্গে কোনো বড় বোতল আনবেন না, কারণ এখানে এসে সেই ফেলে দিতেই হবে। যাই হোক, নিচে নেমে প্রথমে এই ইনফরমেশান ডেস্কের কাছে যাব, কারণ এই গোটা মিউজিয়ামের যে ম্যাপটা সেটা আমাদের কালেক্ট করতে হবে। ওই ম্যাপ ছাড়া কোনো কিছু খুঁজে পাওয়া একটা অসম্ভব ব্যাপার। চলুন আগে গিয়ে ম্যাপটা নিয়ে নিই। আর একটা সুবিধে, এখানে কিন্তু যে দেশের মানে প্রতিটা দেশের ভাষার আলাদা আলাদা ম্যাপ আছে। আমরা ইংলিশটাই নিয়ে নিলাম। চলুন ম্যাপটা একটু আপনাদের ভালো করে দেখাই। আর ম্যাপে আমরা প্রথমে খুঁজে নেব মোনালিসাকে, মানে কোন জায়গাটায় ঠিক মোনালিসা আছে। আমাদের প্ল্যানই ছিল আগে আমরা মোনালিসাকে দেখে নেব, তাই জন্য এত সকাল সকাল টিকিট কাটা। 10টায় আমাদের টিকিট কাটা ছিল। এই যে সেই মাস্টারপিসকে আমরা খুঁজে পেয়ে গেছি। চলুন এবার ম্যাপ দেখে সেই দিকটাতেই হেঁটে হেঁটে যাই।
কারণ আমরা জানি যত বেলা বাড়বে তত এখানে ভিড় বাড়বে, আর তার সাথে সবথেকে বেশি ভিড় হয় মোনালিসাকে দেখার জন্য। শুনেছি এতটাই ভিড় হয় যে লাইন দিয়ে দেখতে গিয়ে সেখানে অর্ধেক টাইম কেটে যায়, আর ঠিকঠাক মতো দেখাও হয় না, আর ওর সামনে দাঁড়াতেও দেয় না। কিন্তু মোনালিসা তো আছে অনেক দূরে, সেখানে হেঁটে যেতে যে কত টাইম লাগবে সেটা আমাদের জানা নেই। যেতে যেতে এত সুন্দর সুন্দর কালেকশান দেখছি যে কি বলবো। কিন্তু ঢোকার সময় আমরা কোনো কিছুর সামনেই দাঁড়াইনি। আমাদের মেন টার্গেট ছিল ফার্স্ট মোনালিসাকে দেখব, তারপরে আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখব। ম্যাপটা নিয়েই আগে আমরা স্টাডি করে নিয়েছিলাম। দেখলাম এই গোটা মিউজিয়ামটা 3টে উইং আছে, একটা রিচেলিও, একটা স্লালি আর একটা ডেনন উইং। এই ডেনন উইংয়ের লেভেল 1-এ 711 নম্বর রুমে মোনালিসাকে সংরক্ষণ করে রাখা আছে। কিন্তু প্রায় মনে হচ্ছিল 2-2.5 কিলোমিটার তো হেঁটেই ফেললাম, 711 নম্বর রুম আর কাছে আসছে না। কিন্তু অবশেষে মনে হচ্ছে এবার আমরা প্রায় পৌঁছেই গেছি। আর এই জায়গাটা দেখুন ভিড়ও বাড়তে আছে। অবশেষে এই সেই বিখ্যাত রুম, যার জন্য এত অপেক্ষা, এত দূর থেকে এই বিশ্ববিখ্যাত মিউজিয়ামকে দেখতে আসা। দেখুন দূরে দেখা যাচ্ছে সেই মাস্টারপিসকে, লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত মোনালিসাকে। এতদিন ইতিহাস বইতে এতবার পড়েছি, এত ছবিতে এত দেখেছি, কিন্তু এই যে সামনে থেকে দেখার যে অনুভূতি সেটা হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না। আর ভিড় দেখেছেন, অসম্ভব ভিড় এই সকালবেলাতেই। চলুন একেবারে কাছে আমরা যাব। অবশ্যই ভিড় ঠেলে ঠেলেই যেতে হবে, জানি না কতটা ভিডিও করতে পারবো, তবু চেষ্টা করব কাছ থেকে দেখার। আমরা তো চোখে একদম সুন্দর দেখতে পাচ্ছি, আপনাদেরও একটু দেখাই চলুন। মোনালিসাকে আপনারা সবাই জানেন, এর ইতিহাস নতুন করে বলার মতো আর কিছু নেই। হ্যাঁ, সেদিন ছিল আমাদের চোখের সামনে লিওনার্দো দা ভিঞ্চির জীবনের সর্বশ্রেষ্ঠ আবিষ্কার, সদা হাস্যময়ী নারী মোনালিসা। বইতে পড়েছিলাম মোনালিসাকে নাকি যেদিক থেকেই দেখা হয় সেদিক থেকেই মনে হয় আমাদের দিকে তাকিয়ে আছে। এটা কিন্তু একদম সত্যি। আমরা ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ভিডিও তো মাত্র এইটুকু করা, কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মোনালিসাকে দেখেছিলাম। সত্যিই তাই, যেখানেই দাঁড়াচ্ছি যেন মনে হচ্ছে মোনালিসা আমার দিকে চেয়েই হাসছে। মানে এটা যে একটা কী অনুভূতি সেটা হয়তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আজ এডিট করতে বসেও আমার গায়ে কাঁটা দিচ্ছে। ওই জায়গাটায় না থাকলে হয়তো এই জিনিসগুলো সত্যি প্রকাশ করা সম্ভব হয় না। ইতিহাস যখন সামনে এসে দাঁড়ায় শরীরে সত্যিই একটা আলাদা রোমাঞ্চ জাগে, সেটা আমরা ওখানে থেকে ওই দিন অনুভব করেছিলাম। এই রহস্যময়ী নারীর বর্তমান ইন্স্যুরেন্স ভ্যালু আনুমানিক $1 বিলিয়ন, বাট মোনালিসা ইজ প্রাইসলেস, নোবডি ক্যান বাই অর সেল ইট। এই রহস্যময়ী নারীর রহস্য থেকে বেরিয়ে চলুন আপনাদের অন্যান্য পেন্টিংগুলো দেখাই। মোনালিসার যে ফটোটা তার ঠিক অপোজিটে এই এত বড় পিকচারটা ছিল, কি অসাধারণ না? ছবিও যেন কথা বলতে পারে, সেটা এখানে এসে অনুভব করেছিলাম। কি নিখুঁতভাবে সব কিছু আঁকা, যেদিকেই তাকাচ্ছি যেন শুধু মুগ্ধ হয়ে দেখতে ইচ্ছা করে। এত বছরের পুরানো পেন্টিং, কিন্তু তার অপূর্ব কারুকার্য। তখনকার শিল্পীর হাত দেখেছেন, মানে সত্যি ভাবা যায় না। প্রতিটা ছবির মধ্যে কত যে গল্প আছে তার নেই ঠিক। আগেকার যেটা শুনেছি, যদিও অত ইতিহাস আমি জানি না, তবে ওই মনের ভাব প্রকাশ হয়তো তারা ছবির মাধ্যমেই প্রকাশ করত। অসাধারণ সব পেন্টিং, যেদিকেই তাকাচ্ছি চোখটা যেন আটকে যাচ্ছে। আর একটা জিনিস লক্ষ্য করুন, এই ছবিগুলো কিন্তু
সাধারণভাবেই ডিসপ্লে করা আছে। অনেক কাছে গিয়েও আপনারা এগুলোর ছবি তুলতে পারবেন, তবে হাত দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু মোনালিসার ছবির এত কাছাকাছি কিন্তু যাওয়া যায় না, অনেকটা দূর থেকেই মোনালিসাকে দেখতে হয়, কারণ মোনালিসার ওপর আগে বহুবার অনেক রকমের আক্রমণ হয়েছে। লাস্ট শুনেছিলাম কেউ একজন পেন্টিংটার ওপর খাবার ছুঁড়ে মেরেছিল, তারপর থেকে এত টাইট সিকিউরিটি। এখন তো পেন্টিংটাকে বুলেট প্রুফ কাঁচের ভেতরে রাখা হয়, আর ওর সামনে 5-6 জন সিকিউরিটি গার্ডও বসেছিল। আর এই ফটোগুলো দেখুন কি অসাধারণ না? আমাদের মোনালিসাকে দেখা শেষ হয়ে গেছে, তো হ্যাঁ দেখা শেষ হয়ে গেছে মানে আমরা আবার চাইলে যেতেই পারি, কিন্তু এই যা আমাদের মিউজিয়াম যেটা আছে এটাকে সারাদিনেও কম পড়ে যাবে যা দেখতে পাচ্ছি। তো এখন যাচ্ছি আমরা হচ্ছে ওই ফ্রেঞ্চ যে রাজা রানীরা কীভাবে তারা খাবার দাবার খেত, কীভাবে সাজ পোশাক পরতো, জুয়েলারি পরতো, কোন বাসনগত খাবার খেত, তো আমরা এগুলো একটু এক্সপ্লোর করার জন্য যাচ্ছি। আর আর্ট গ্যালারি থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আর এখন আমরা আর্ট গ্যালারি থেকে বেরিয়ে যাচ্ছি, আর প্রতিটা আর্ট অপূর্ব সুন্দর, মানে চোখ ফেরানো যাচ্ছে না। যতটা পারলাম দেখলাম, কারণ এখানে সব টাইম করে দিলে তো আর বাদ বাকি দেখতে পাবো না কিছু, তাই জন্য এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। না মানে ছবিগুলো হচ্ছে মানে অপূর্ব, মানে কখনো মনে হচ্ছে না যে ছবিটা আঁকা আছে, মনে হচ্ছে যেন জল জ্যান্ত আর কি। আমরা এখন ওই ইটালিয়ান পেন্টিং আর্ট গ্যালারিটা থেকে বেরিয়ে আপাতত যাব ফ্রেঞ্চ ক্রাউন জুয়েলসগুলো দেখতে। সেটা আবার অন্য কক্ষে রাখা আছে, কিন্তু এই ওপরের সিলিংয়ের কারুকার্যগুলো দেখুন কি সুন্দর দেখতে লাগছে। চলুন সেখানে যাওয়ার আগে আর একটা জিনিস আপনাদের দেখাই। এই যে স্ট্যাচুটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো উইং ভিক্টরি অফ স্যামোথ্রাসে আর নাইকে অফ স্যামোথ্রাসে। এটা 2nd সেঞ্চুরির গ্রিক স্কাল্পচারের একটা মাস্টারপিস। এটা গডেস নাইককে রিপ্রেজেন্ট করে। এটার হেড আর আর্ম মিসিং, আর নিচের যে বেসটা তৈরি হয়েছে ওটা অনেকটা শিপস বইয়ের মতো দেখতে। প্রায় 2224 বছর আগের পুরানো পারিয়ান মার্বেল দিয়ে তৈরি একটা মূর্তি, সত্যি ভাবা যায় না। এটা সামোথ্রাসে আইল্যান্ড থেকে প্রথম পাওয়া গেছিল, আর এখন এটাই লুভরে মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা আছে। এবার আমরা লেভেল 1-এরই 705 নম্বর রুমে এসেছি। এই রুমটা দেখুন কি অসাধারণ, যেন এমনভাবে সোনালি জিনিসপত্র দিয়ে কারুকার্য করা যেন মনে হচ্ছে সব কিছুই সোনা দিয়ে বাঁধানো। এখানে ফ্রেঞ্চ রাজা রানীদের ব্যবহৃত জিনিসপত্র, জুয়েলারি, সুন্দর একটা ক্রাউন, সব কিছুই আছে। ক্রাউনটার ওখানে বেশ ভিড় আছে। তার আগে আপনাদের চারিদিকটা একবার দেখিয়ে দিই। আর সামনে এত সুন্দর সুন্দর জুয়েলারি আছে, যেগুলো তো মেয়েদের দেখতে খুবই ভালো লাগবে। সেইটা নিয়েই আরও চলে এসেছি। এই যে ক্রাউনটার সামনে আছি, কিন্তু ভিড় দেখেছেন? দাঁড়ান ভালো করে আপনাদের একটু দেখাই। সমস্ত জুয়েলারিগুলো থেকে চোখ সরানো যাচ্ছিল না। মনে হচ্ছিল একবার যদি হাতে নিয়ে পড়তে পারতাম বেশ হতো, নিজেকেও একটু রানী রানী লাগতো। ও বাবা, এই মাথার খুলিটা দেখুন, মনে হয় তো কাঁচের জিনিসপত্রগুলোই এখানে রাখা আছে। খুলিটা বেশ সুন্দর দেখতে। সত্যি কথা বলতে একবার হাতে নিয়ে দেখতেও ইচ্ছা করছিল। না বাবা থাক, যেখানের জিনিস সেখানেই ভালো লাগছে, ওটা হয়তো হাতে ভালো লাগতো না। আর এই যে একটু একটু যতটা পারি দেখে নিই, সবগুলো তো একসাথে কভার করা যাবে না, তাহলে হয়তো আজ সারাদিন এখানেই আমাদের কাটিয়ে দিতে হবে। আর কত যে হেঁটে ফেলেছি অলরেডি, কি বলবো। একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে গেলেই তো প্রচুর হাঁটতে হচ্ছে, অত তো আর ভিডিও করা সম্ভব নয়, তাই করাও হয়নি। এখানে এই ফ্রেঞ্চ রাজা রানীদের এই স্ট্যাচুগুলো রাখা আছে। এখানে কিছুক্ষণ থেকে এবার বেরিয়ে যাব, কারণ যেগুলো দেখাচ্ছিল সবই দেখা হয়ে গেছে। আর প্রতিটার হিস্ট্রি কিন্তু
প্রতিটা স্ট্যাচুর তলাতে লেখা আছে। অত পড়াও আমাদের পক্ষে সম্ভব হয়নি। আর সত্যি কথা বলতে আমরা অনেকক্ষণই ভেতরে টাইম কাটিয়েছি, কিন্তু সব কিছু তো আর ভিডিও করা সম্ভব হয়নি। খুঁটিনাটি আমরা দেখেছি সেটা চোখ দিয়ে ভালো করে। আর এখানে এই বোর্ডে অনেক কিছুই লেখা আছে, কারোর যদি ইতিহাসের প্রতি আগ্রহ থাকে এখানে পজ করে দেখে নিতে পারেন। আমি আর সব কিছু এত ভালোভাবে এক্সপ্লেন করলাম না, কারণ সত্যি কথা বলতে আমি ইতিহাস একদমই জানি না। সুন্দর সুন্দর স্ট্যাচুগুলো দেখা হয়ে যাওয়ার পরে আমরা ডেনন উইং থেকে বেরিয়ে সুলি উইংয়ে চলে এসেছিলাম হিস্ট্রি অফ দ্য লুভরে দেখতে। এই লুভরে মিউজিয়ামটা কিভাবে সৃষ্টি হয়েছিল সেটা তো আমাদের দেখতেই হবে। আগেকার থেকেই নিশ্চয়ই এত সুন্দর মাটির নিচে একটা মিউজিয়াম তৈরি হয়ে যায়নি। মাটির নিচে ধ্বংসাবশেষ আবিষ্কার হয়েছিল। সেই ধ্বংসাবশেষ থেকে আস্তে আস্তে বহু বছর ধরে একটা এত বড় মিউজিয়ামের রূপ দেওয়া হয়েছে। তার ইতিহাসটা চলুন আপনাদের একটু ডিসপ্লে বোর্ডে দেখিয়ে দিই। এখানে বেশ ভালোভাবে বর্ণনা করা হচ্ছিল। এটা দেখলেই হয়তো ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে কিভাবে স্টেপ বাই স্টেপ এই মিউজিয়ামটা তৈরি হয়েছিল। আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন কত খ্রিস্টাব্দে আর কোন রাজাদের সময়কালে এইগুলো আস্তে আস্তে তৈরি হয়েছিল। দেখুন প্রথমে কিন্তু ধ্বংসাবশেষ যেটা পাওয়া গেছিল সেটা এরকম ইটের গাঁথনিই ছিল। সেইগুলোই এখানে কিছু কিছু মডেল রিপ্রেজেন্ট করা হয়েছে। দারুণ সুন্দর লাগছে, কিন্তু যে মিউজিয়ামটায় এসেছি সেটারই যদি ইতিহাস না দেখে চলে যাই সেটা তো অসম্পূর্ণ থেকেই যায়। আর এখানে এরকম মডেল স্ট্রাকচার রাখা আছে। এরিয়াটা প্রচুর বড়, তবে সামনে যে এত গাছপালা এই জায়গাটা কিন্তু আমার এখনও চোখে পড়েনি। যাই হোক, এই যে এটা গোটাটা লুভরে এরিয়া। চারপাশের এই যে বড় বিল্ডিংগুলো কিন্তু মিউজিয়াম নয়। আমরা যেটা আছি এই বিল্ডিংগুলোর একদম তলায়, মানে মাটির তলায়। সেখানে জায়গাটা জুড়েই গোটা মিউজিয়ামটা। ওই জায়গা থেকে চলে এসে আমরা আপাতত পৌঁছে গেছি মিশরীয় সভ্যতায়। মিশরের ইতিহাস দেখার আমার খুব ইচ্ছা ছিল, কারণ বহু সিনেমা গল্প সবেতেই পড়েছি। তাই জন্য মিশরীয় সভ্যতা কেমন ছিল সেই জায়গাটায় এসেছি। আগেই বলেছি গোটা মিউজিয়ামের সব ঘুরতে গেলে একদিনও অনেক কম পড়ে যায়। তাই জন্য বেছে বেছে যেগুলোর প্রতি ইন্টারেস্ট আছে সেগুলোই আমরা দেখব ভেবে নিয়েছি। অলরেডি হয়তো 3 থেকে 4 ঘন্টা আমাদের এই মিউজিয়ামের ভেতর কাটানো হয়ে গেছে। চলুন এবার আমার সাথে ইতালি, ফ্রান্স, গ্রিক দেখার পর মিশরটাও আপনারা একটু দেখে নিন।
অ্যান্টিক জিনিসপত্রগুলো সবই কিন্তু মাটি খুঁড়ে পাওয়া গেছে, কিন্তু সব কিছুই এত ভালোভাবে প্রিজার্ভ করা আছে যেন মনে হচ্ছে একেবারে নতুন, আর সবই আমাদের কাছে জীবন্ত। এই পাশে দেখুন একটা মূর্তি রাখা আছে, বেশ ইন্টারেস্টিং না? এগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। কিছু কিছু আমরা ইতিহাসে পড়েছি, এখন হয়তো মনে নেই, সবই ভুলে গেছি, তো সেগুলো মনে থাকলে আরও ভালো হতো। যারা হিস্ট্রি স্টুডেন্ট হয় তাদের তো এই সব কিছুই জানা, তাই জন্য তাদের কাছে হয়তো এই জিনিসগুলো আরও ভালো লাগতো। এগুলো সব রাজা রানী সেই রকমই পায়ের তলায় লেখা ছিল, কিন্তু এদের মুখগুলো এইরকম কেন, মানে পশুর মতো, সেটা আমি ভুলে গেছি, হয়তো পড়েছিলাম কোনো সময়, কিন্তু এই মুহূর্তে আর মনে নেই। আর এদের দেখুন সব হাত পা ভেতরে ঢোকানো, জানি না মূর্তিগুলো এইভাবেই পাওয়া গেছে কিনা। দাঁড়ান পাশে একজনকে দেখাই, কি লম্বা দেখেছেন? আচ্ছা তখনকার দিনে সত্যিই কি মানুষ এত লম্বা ছিল? পাগুলো দেখেছেন? এক একটা পা আর আমার হাইট হয়তো সমান, বা আমি হয়তো তার থেকেও শর্ট। যাই হোক, এগুলো দেখতে দেখতে বেশ ভালোই লাগছিল। আর এগুলো তো দেয়ালের গায়ে খোদাই করা বিভিন্ন রকম চিত্র। তখন তো আর মানুষ মুখে কথা বলতো না, সব কিছু এঁকে এঁকেই বোঝাতো। তখন এই লিখে বোঝানোর পদ্ধতিটাই ছিল ছবি আঁকা। আর এই জিনিসটা আমি জানি, এটা হলো ইজিপসিয়ান হিরোগ্লিপস, মানে তখনকার ফর্মাল রাইটিং সিস্টেম অ্যানসিয়েন্ট ইজিপ্টের। মিশরে গেলে পিরামিডের গায়ে এইরকম ইজিপসিয়ান ল্যাঙ্গুয়েজ দেখতে পাওয়া যায়, সেখান থেকেই কিছু নিদর্শন তুলে এনে এখানে রাখা হয়েছে। ইজিপসিয়ানরা প্যাপিরাস গাছের পাতা থেকে এই মেটেরিয়াল বা এই পেপারটা তৈরি করত এবং তার ওপর এইরকম লিখে খোদাই করে রাখতো। সেই জিনিসটাই আপনাদের দেখাই। এতক্ষণ তো পাথরের ওপর খোদাই করা দেখলেন, এই সেই প্যাপিরাস থেকে তৈরি করা পেজ যার ওপর লিখে রাখা হতো। সব কিছুই কিন্তু ভীষণ ইন্টারেস্টিং ছিল, বেশ দেখতে ভালোও লাগছিল সামনে থেকে। আমাদের দেখা মোটামুটি কমপ্লিট, নিচে নেমে এসেছি। এখানেই প্রায় সকাল থেকে আমাদের 4 থেকে 4.5 ঘন্টা কেটে গিয়েছিল। আরও অনেক কিছুই দেখেছিলাম, কিন্তু সত্যি কথা বলতে সব তো আর ভিডিও করে দেখানো সম্ভব হয়নি, তাই জন্য হয়তো দেখাতে পারলাম না। চোখে যতটা দেখেছি ভিডিওতে সত্যি হয়তো কিছুই বোঝা গেল না। আর এপাশে একটা ওই উল্টো প্রিজম রাখা আছে, যেটার সামনে দাঁড়িয়ে সবাই ফটো তুলছিল। তারপরে কতটা রাস্তা যে হেঁটে হেঁটে বাইরে বেরোতে হয়েছে তার নেই ঠিক। যাই হোক, অনেক কষ্ট করে রাস্তা খুঁজে বাইরে বেরিয়েছি। ওই যে দূরে মিউজিয়ামটা দেখা যাচ্ছে, আর এই যে বাসটা যাচ্ছে এটা এই প্যারিস ট্যুরের বাস। অনেকেই দেখলাম বাসে করে ঘুরে বেড়াচ্ছে। আর এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, কিছু খাওয়া দাওয়া করতে হবে। বিকেলবেলা আবার আমাদের আইফেল টাওয়ারের টিকিট কাটা আছে, ওখানেও উঠবো। আমাদের লুভরে তো দেখা হয়ে গেল, দারুণ সুন্দর অপূর্ব লেগেছে। মানে এতটা বড়, সত্যি মানে সারা দিন হয়তো লেগে যাবে পুরোটা ঘুরতে, তাও আমরা অনেকটাই ঘুরেছি। আর এই ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আইফেল টাওয়ারের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি, ততক্ষণের জন্য টাটা।